তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নিয়ে তো এত কথাবার্তা। তৃণমূলের যিনি সুপ্রিমো বা যারা আছেন ওপরে, তারা যদি বরং এটা করতেন যে ছাত্রদের, যে রুলিং পার্টির ছাত্র সংগঠনের থেকে আনরুলি ছেলেপুলে তৈরি হচ্ছে, তারা গ্যাং রেপিস্ট, গ্যাং ডাকাত, গ্যাং বদমাস, তাদের এগেনস্টে FIR করতে হচ্ছে। তাই উনি সুপ্রিমো যদি ডেকে বলতেন যে তোরা যা করছিস তাতে আমার মুখে চুনকালি পড়ছে, সুতরাং তোদের প্রতিষ্ঠা দিবস এবার বন্ধ, এটাতে ওনার জনপ্রিয়তা অনেক বাড়তো এবং 26 সালের ভোটেরও অনেক, তাতে ওনার অনেক সুবিধেই হতো বলে আমার মনে হয়। চিঠি না দিয়ে এটা করলে ভালো, এটা অনেক ভালো হতো। চিঠিটা না দিয়ে যদি এটা করতেন না, কত বড় জনপ্রিয়তা অর্জন করতেন যে হ্যাঁ দেখো সুপ্রিমো কি। এবার কত? এই আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। আচ্ছা দেখি কোন কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। খুশি তো? পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। আছেন কবির সৌরভের সঙ্গে এই মুহূর্তে আমরা কথা বলে নেব বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। স্যার এই কদিন অত্যন্ত ব্যস্ত, মনসুন সেশন চলছে, যার জন্য স্যারকে বাদল অধিবেশনের একাধিক অধিবেশনে স্যারকে উপস্থিত থাকতে হচ্ছে। স্যারকে এই মুহূর্তে দিল্লি যাওয়ার পথে আমরা ওভার ফোন ধরতে পেরেছি। স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি এবং প্রথম প্রশ্ন করছি, স্যার আমাদের খুব একটা নিলাম দেখার লাইভে অভিজ্ঞতা হয় না, কিন্তু গতকাল একটা কাইন্ড অফ নিলাম আমরা দেখতে পেলাম। মুখ্যমন্ত্রী ধরে ধরে জিজ্ঞেস করছেন ক্লাবগুলিকে এবার কত, 85, 90, 1 লাখ, 1,10,000, আচ্ছা 1,10,000। স্যার বিষয়টাকে কিভাবে দেখছেন? মনে করবেন না মুখ্যমন্ত্রী বলে মনে হলো না, অবশ্য ওকে কখনই মুখ্যমন্ত্রী বললে মনে হয় না। ওর আচার আচরণ, কথাবার্তা, শারীরিক ভাষা মুখ্যমন্ত্রী সুলভ ওই পদের যোগ্য বলে মনে হয় না। তিনি কাল যেটা মনে হলো সেটা হচ্ছে উনি ওই ক্লাব স্তরের ওপরে উঠতে পারেননি। আমি তো বহুদিন থেকেই বলি যে ওটা তো দল নয়, একটা ক্লাব। ওই ক্লাবে এরকম পাড়ায় যখন কিছু হয়, লটারি টটারি হয় না, সেই সময় এইরকম বলা হয় যে কত প্রাইস বলে 10 টাকা, 15 টাকা, আচ্ছা ঠিক আছে 25 টাকা। এখন এই ধরে নিচু স্তরের আচার আচরণ উনি করতে পারেন, আর কোনো মুখ্যমন্ত্রী উনি কিংবা এক যোগী এছাড়া কে করতে পারে বলে আর মনে হয় না। এই জায়গায় দাঁড়িয়ে আমরা তো খুব লাইটার নোটে কথা বলছিলাম, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন খুব পার্টিনেন্ট ভাবেই উঠে আসছে। সেটা হচ্ছে কোর্টের রায় অনুযায়ী ডিএ সরকারি কর্মচারীদের প্রাপ্য অধিকার, হকের অধিকার। ডিএ নিয়ে কোর্টের আদেশের পরেও সরকারের কোনো হেলদোল নেই, এবং তারপরে দেখা যাচ্ছে যে কোমর ভেঙে যেতে পারে ডিএ দিতে গেলে এই কথা বলার পরেও, এই কথা বলার পরেও সরকারি কোষাগার থেকে এই পরিমাণ টাকা ব্যয় করছেন মুখ্যমন্ত্রী। আইনগত দিকটা কি স্যার? দেখুন, আইনগত দিক তো আছেই। তিনি সুপ্রিম কোর্টের আইনের প্রতি অবজ্ঞা প্রকাশ করেন, ইতিপূর্বেও আমরা দেখেছি। এটা তো একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। আর এই সমস্ত কথা বললে লুম্পেন জাতীয় লোকেদের কাছ থেকে হাততালি পান, সেটাই উনি মনে করেন বড় সম্পদ। কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে, যে উনি মানুষের ন্যায়সঙ্গত অধিকার, যে অধিকার মানুষ অর্জন করেছেন, তাকে সম্মান জানাতে তৈরি নন। উনি মানুষকে চান অনুকম্পার বিষয়বস্তু করে টিকিয়ে রাখতে। আমার দয়ায় তুমি বেঁচে আছো, এইরকম একটা মানসিকতার তিনি সরকারি প্রশাসনে থেকে দেখাতে চান। তাই যে সমস্ত অনুদান প্রকল্প যা মানুষকে ক্ষমতায়িত করে না, মানুষকে ক্রমশ ক্রমশ এর উপর নির্ভরশীল করে তোলে, সেই কাজটা উনি করেন। এটা নতুন কিছু না। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতির একটা চূড়ান্ত অবমাননা। স্যার আমার একটা প্রশ্ন, এখানে একটা এথিক্যাল একটা প্রশ্ন আমি আপনার কাছ থেকে জানতে চাইছি। সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী তো একজন নির্বাচিত জনপ্রতিনিধি, নির্বাচিত মুখ্যমন্ত্রী, কিন্তু ক্যাবিনেট তাকে মুখ্যমন্ত্রী হিসেবে যে কোনো মানুষকেই তিনি মুখ্যমন্ত্রী হলে তাকে নির্বাচিত করে। কিন্তু সরকারি কোষাগারের টাকাকে নিজের টাকা বলে দাবি করার কোনো ন্যায়সঙ্গত অধিকার কি তার রয়েছে যে কোনো মুখ্যমন্ত্রী? ন্যায়সঙ্গত দূরের কথা, সাধারণ ন্যূনতম নৈতিক অধিকার নেই।
আজকে আপনি ব্যাংকে টাকা রেখেছেন, ব্যাংক কি বলতে পারে ওটা আমার টাকা? আপনার টাকা ব্যাংকে রেখেছেন, কোচিং হিসেবে ব্যাংক রক্ষা করছে, তার জন্য তাকে আপনি তার সুরক্ষার জন্য, তার জীবন জীবিকার জন্য আপনি পয়সা দিচ্ছেন। রাজ্য সরকার তৈরি হয় তাতে যে করের টাকা, সেই করের টাকা মানুষ দেন, যে রাজ্য সরকার মানুষের সামগ্রিক মঙ্গলের জন্য সেই টাকা ব্যয় করবেন, শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, পরিকাঠামো উন্নতির জন্য, জোর জন্য, অনুকম্পার জন্য, বিভিন্ন শ্রী বিশ্রী কুশ্রী প্রকল্পের জন্য জনগণ কর দেয় না। স্যার, আপনার বক্তব্য সময়ের আয়নায় ধরা থাকবে। সেই জায়গায় দাঁড়িয়ে গতবার একটি ম্যাসাকার হয়েছিল, গতবার পুজোর সময়, গত বছর পুজোর সময় আমরা তিলোত্তমাকে হারিয়েছিলাম। এবছর আমি বলবো ম্যাগনিটিউডের দিক থেকে আরো বেশি, 26,000 মানুষের পেটের ভাত চলে গিয়েছে। 26,000 সংখ্যাটাকে দিয়ে যদি আমি 4 দিয়ে গুণ করি তাদের পরিবারের সদস্যদেরকে ধরে, প্রায় 1 লাখ পরিবার তাদের মাথার ওপর থেকে ছাদ সরে গিয়েছে, পেটের ভাত কেড়ে নিয়েছেন দুর্নীতির কারণে। সেই জায়গায় দাঁড়িয়ে পুজোয় যেন আনন্দের কোনো ঘাটতি না হয়, এই উল্লাসকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি ইতিপূর্বেই কোনো কোনো মিডিয়াতে বলেছি যে এই রাজ্যের রাজস্ব উপায় হচ্ছে মদ বিক্রি করে। পাড়ায় পাড়ায় মদ যে কেউ খেতে পারেন, তা নিয়ে আপত্তির কিছু নেই, কিন্তু অতিরিক্ত মদ, সহজলভ্য মদের ফলে মাতাল হয়ে রাস্তায় নর্দমায় পড়ে থাকে। এটা আমরা ছেলেবেলায় কালীঘাটে দেখেছি। উনি সাধারণ মানুষকে এইরকম মাদকতায় ধরিয়ে দিতে চান। এই মাদকতাটা হচ্ছে ধর্মীয় মাদকতা। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় উপলব্ধি করতে হবে যে আপনি এই তো উৎসবে মেতে থাকুন, হই হই করুন, 4 দিন 5 দিন 6 দিন, সারা বছর কাজ না থাক, এই সময় আপনি এটা কুমোরটুলিতে গেলেন, কাজ হচ্ছে, শ্বাস প্রকার পোশাক তৈরি করছে, কত মানুষ কাজ করছে। এই একটা অদ্ভুত অবৈজ্ঞানিক তত্ত্ব খাড়া করে তিনি মানুষকে ধর্মীয় আফিং খাইয়ে মদমত্ত করে রাখতে চান। তারই জন্য এইটা হয়, আর কিছুই নয়। স্যার, আমার আর নির্দিষ্ট দুটো মাত্র প্রশ্ন রয়েছে। একটা হচ্ছে, আপনি ইতিমধ্যেই জানেন স্যার, এবং একাধিক মিডিয়ায় বলেছেন, আমার চ্যানেলের মাধ্যমে আমার দর্শককে আপনাকে বলতে স্যার অনুরোধ করব, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সেদিন পরীক্ষা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত রাখতে বলা হয়েছে, প্রায় আদেশ দেওয়া হয়েছে, এবং মাদার অর্গানাইজেশন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনো বক্তব্য পাওয়া যায়নি। আপনার বক্তব্য? আমি তো আমার বক্তব্য ইতিমধ্যেই জানিয়েছি যে শিক্ষা ব্যবস্থাকে লাটে তুলে দেওয়া হয়েছে। ওই যে বললাম সামাজিক মাদকতা, তৃণমূলের প্রতিষ্ঠা বার্ষিকী মানে হচ্ছে চূড়ান্ত উল্লাস, নৃত্য, বেলাল্লাপানা, হই হই কাণ্ড হবে। ছাত্রদের পড়া বলে এই নিয়েই তোমরা মেতে থাকো, তোমাদের শিক্ষার দরকার নেই। আমি তো অনুরোধ করেছি বর্তমান উপাচার্যকে, আমি যতটুকু তাকে জানি, আমি স্যার আশুতোষের ঐতিহ্যকে বজায় রেখে রাজ্য সরকারের এই নির্দেশকে অগ্রাহ্য করবেন। পরীক্ষার দিন ঠিক করেছেন, সেদিনই পরীক্ষা হবে। এইটা যদি করতে পারেন তাহলে ইতিহাস আপনাকে মনে রাখবে, যেমন স্যার আশুতোষকে মনে রেখেছে তার এই স্বাধিকার বজায় রাখার লক্ষ্যে। স্যার, আমার একেবারে শেষ প্রশ্ন, এবং এই প্রশ্নের সঙ্গে আপনি সরাসরিভাবে যুক্ত বলেই আপনাকে প্রশ্ন করা। স্যার, আমরা প্রত্যেকেই জানি, আবারও দর্শককে মনে করিয়ে দিতে চাই, কলকাতার মেয়র থাকাকালীন আপনার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ ছিল নিকাশি ব্যবস্থার উন্নতি করা। এই মুহূর্তে গোটা রাজ্য অনেক জায়গায় মজা করে মিম বানানো হচ্ছে, সাবমেরিন নিয়ে চলাফেরা করা, মানে কার্যত গোটা রাজ্য জলের তলায়, এবং এখনো পর্যন্ত কিন্তু ডিভিসি সেইভাবে জল ছাড়েনি। ছাড়লে কি হবে ভাবতেও আতঙ্ক হচ্ছে। এদিকে পুজোর অনুদান, এই মুহূর্তে রাজ্যবাসীর উদ্দেশ্যে বা প্রশাসনের উদ্দেশ্যে আপনার নির্দিষ্ট বার্তা কি হওয়া উচিত পরিকল্পনা? দেখুন, রাস্তাঘাটের যে অবস্থা, এমনকি এয়ারপোর্টে আসার পথে রাস্তার যে অবস্থা, সেটা ভয়ঙ্কর। সরকারের উচিত ছিল এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতা নিয়ে নেমে পড়া, রাস্তাঘাট সংস্কার করা। এদিকে ওনার নজর নেই, নজর থাকার কথাও নয়। উনি ওই যে বললাম বেলেল্লাপানা আর মানুষকে নেশাগ্রস্ত করে রাখার দিকে খুব পারঙ্গম, সেই কাজটাই তিনি করতেন। স্যার, কিভাবে নিকাশি ব্যবস্থাকে উন্নত করা যায়, আপনার কোনো পরামর্শ? দেখুন, আমি যতটুকু বিভিন্ন সংবাদপত্রে দেখলাম, আমাদের যা নিকাশি ব্যবস্থা আছে তার যদি আমরা ধারাবাহিকভাবে তার রক্ষণাবেক্ষণ করি,
যদি নতুন কিছু নাও করি তাহলেও কিন্তু এত দুর্ভোগ হয় না। এখন দেখলাম আজকে এই কাগজে ম্যানহোল তুলে সেখানে বালিশ দিয়ে দিয়েছে, এইসব ইত্যাদি অনেক কথা আসছে, হয়তো সত্য, কিন্তু এটা থেকে প্রমাণ হয় যে ধারাবাহিক রক্ষণাবেক্ষণ নেই। হুম হুম। ধারাবাহিক রক্ষণাবেক্ষণ থাকলে পরে তো এই সমস্যাটা হতো না। অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য।